কালকে আইপিএলে প্রথম যে ম্যাচটা হয়েছে সেটাতে কিন্তু আমরা একটা বেশ শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখছিলাম। স্পেশালি আপনাকে আমি দেখছিলাম যে আপনি খুব মনোযোগ দিয়ে ম্যাচটা পুরোটা সময় দেখেছেন। আপনি কি কলকাতার সাপোর্টার ছিলেন নাকি? সাপোর্টে বলতে গতকাল আমি রাসেলকে নিয়ে একটা স্টোরি করছিলাম, তো তখন ভাবছিলাম যে মানে কলকাতা যদি ম্যাচটা না জেতে রাসেলের স্টোরি করাটা আমার জন্য ভর্তি যাবে, সেই জন্য আমি চাইছিলাম যে কলকাতা জিতুক। আরও একটা কারণ ছিল, কারণ রাজস্থানের মানে সময়টা আসলে শেষ, সুযোগটাও শেষ, আইপিএল অলরেডি প্লে অফ তাদের খেলার সম্ভাবনাটা শেষ হয়ে গেছে, কিন্তু কলকাতা রয়েছে। কলকাতার যে 4টা ম্যাচ বাকি ছিল তার মধ্যে 3টা জিততেই হবে বা 4টাই জিততে হবে, এরকম একটা সমীকরণ তাদের রয়েছে। সো সেই ক্ষেত্রে কলকাতার জন্য টাফ কল ছিল, কিন্তু ম্যাচটা এতভাবে মানে রং পাল্টেছে এটা আসলে দেখার মতো ছিল। কারণ প্রথমে ব্যাট করে কলকাতা যখন আসলে মানে রান তুললো, সেখানে রাসেলের আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি, রাসেলের একটা বড় ভূমিকা ছিল। অনেক দিন পর ব্যাট হাতে রাসেল জ্বলে উঠেছিলেন। 25 বলে 57। শুরুর দিকে মোটামুটি স্লো ছিল, কলকাতার ইনিংস স্লো ছিল। বাকি যারা ছিলেন, যে দেখেন আপনি গুরবাজ বলেন, রাহানে বলেন, তাদের স্ট্রাইক রেট বেশ ভালো ছিল না। শেষমেশ রঘুবংশী আর রাসেল মিলে রানটা তুলেছে, আর সেখানে রাসেলও দেখেন প্রথম 9 বলে 2 রান করেছে, 10ম বলে গিয়ে প্রথম বাউন্ডারি মারে, এরপর আসলে হাত খোলা শুরু করে। তো 206 রানে যখন একটা মানে পেয়ে গিয়েছে তারা রান, তখন কিন্তু বেশ ভালো একটা অবস্থানে ছিল। কিন্তু রাজস্থানের সূর্যবংশীর কথা বলতে হয়, সূর্যবংশীর দিকে রাজস্থানের ম্যাচ হলে সবাই মানে তাকিয়ে থাকে, কিন্তু গতকাল আসলে ছেলেটা করে মারতে চায়, মানে একটু ধৈর্য ধরে আরেকটু মনে হয় সবর নিয়ে খেলা উচিত। মারতে চাবে, তাকে সেই ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে, সেটা তো খুব স্বাভাবিক, তিনি মারতে চাইবেন। এবং আরেকটা ব্যাপার যে এই ইন্টেন্টটাও কিন্তু বেশ পজিটিভই আমার কাছে মনে হয়, কারণ যদি দেখেন যে 206 রানের টার্গেটে আপনি ব্যাটিং করছেন, তো ফলে আপনি ম্যাচ যদি জিততে হয়, আপনি যদি চিন্তা করেন যে না আমি 50-60টা রান করবো, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যদি মনে করেন যে আপনি ম্যাচ জেতাবেন দলকে, তাহলে তো আপনার প্রথম ওভার থেকে আসলে মারতে হবে। তিনি কিন্তু প্রথম বলে একটা বাউন্ডারি পেয়েছিল। সে 3টা ম্যাচে মানে এরকম হয়েছে যে 3টা ম্যাচ আউট হয়েছে, যে আর্লি আউট হয়ে গেছে। লাস্ট ম্যাচেও ডাক মেরেছিল, এই গতকালকের ম্যাচেও একটা বাউন্ডারির পরই সেকেন্ড বলে আউট হয়ে গেলেন। তো মানে শুরুর দিকে একটু দেখে শুনে আসলে খেলা, যেমন আমরা ইয়াশাবি জয়সওয়ালকে দেখেছি, আমরা রিয়ান পারাগকে দেখেছি, শুরুর দিকে দেখে শুনে খেলে তারপর কিন্তু বেশ হাত তুলেছেন। এক্সপেরিয়েন্সের ব্যাপারটা আসলে এই পর্যায়ের ক্রিকেটে তিনি যতদিন খেলবেন। আর পারাগের কথা বলতে হয়, মানে রিয়ান পারাগই কালকে ম্যাচটা ঘুরিয়ে ফেলেছিল, তার 90+ ইনিংসটা, 95 রান ইনিংসটাই কিন্তু ম্যাচটাকে একেবারে নিয়ে এসেছিল রাজস্থানের হাতে। কিন্তু এরপর পারাগ আউট হওয়ার পর কলকাতা যেভাবে লাস্ট বল পর্যন্ত ম্যাচটা নিল, আর লাস্ট বলে 1 বলে 3 রান দরকার, সেই সময় গিয়ে দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং কলকাতা যদি ম্যাচ হেরে যেত তাহলে হয়তো পরাগ এর ম্যান অফ দ্য ম্যাচ হতেন এবং তার স্টোরি আপনাকে করতে হতো। তবে আমার কাছে মনে হয় যে আন্দ্রে রাসেলের স্টোরিটাও যে ওর্দিট হতো না সেটা মনে হচ্ছে না, কারণ ওই যে আপনি যেটা বলছিলেন যে প্রথম দিকে কিন্তু খুব স্লো ব্যাটিং করছিল কলকাতা নাইট রাইডার্স, এবং আমার যতটুকু মনে পড়ে যে শেষ 4 ওভারে কলকাতা 85 রান অ্যাড করেছে। তার মানে আপনি প্রথম 16 ওভারে 120 সামথিং রান করেছেন, যেটা খুবই ইউজুয়াল। যদি আপনি ধরেন যে শেষ 4 ওভারে যদি 50-60 রানও কলকাতা করতো, তাহলে হয়তো 180 রানের স্কোর বা 170-80 রানের টার্গেট হতো, সেটা কিন্তু ইজিলি চেস করা যেত। কিন্তু ওই যে রাসেলই কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছেন, তিনি ওই ঝড়টা যে তুলেছেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি আসলে ওই যে 200+ করে দলকে নিয়ে গেছেন, যেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। সে 4 ওভারে 85 রান অ্যাড করাটা, সেই জায়গাটাতেই আসলে ম্যাচের মোমেন্টামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ম্যাচের কার্ভটা অনেকটাই কলকাতার দিকে চলে গেছে। পরে আবার রিয়ান পরাগ চেষ্টা করেছেন তিনি ম্যাচে ফেরানোর জন্য, ফলে শেষ পর্যন্ত তিনি পারেননি। কিন্তু ছিল পাঞ্জাব এবং লখনৌয়ের ম্যাচটা ছিল, পাঞ্জাব এবং লখনৌয়ের ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই দু দলেরই সম্ভাবনা, মানে পাঞ্জাব তো টপ 4-এর মধ্যে রয়েছে এই মুহূর্তে, কিন্তু টপ 2টা কনফার্ম করার জন্য তাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। আর লখনৌয়ের আসলে দরকার ছিল মানে টপ 4-এ আসার জন্যই, মানে খুব বেশি দরকার ছিল। এখন কালকের ম্যাচটা হেরে সম্ভাবনাটা কমে গিয়েছে। পাঞ্জাব কিংস শুরু থেকে আমরা বলছি, টুর্নামেন্টের শুরু থেকে, যে তারা যেভাবে অকশনে বসেছিল সবচেয়ে বেশি টাকা পয়সা নিয়ে, এবং দলটাও গড়েছে ঠিক সেইভাবে, এবং শ্রেয়াস আয়ার চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে তারা নিয়েছে, তারপর থেকে যেভাবে টুর্নামেন্ট শুরু করেছে এবং এখন পর্যন্ত যেভাবে আছে, মানে প্রীতি জিন্তার হাসিটা অক্ষুণ্ণ আছে, এখনও পর্যন্ত বেশ ভালোভাবে অক্ষুণ্ণ আছে। এবং গতকালকের ম্যাচের পরে তাদের টপ 4-এ থাকাটা মোটামুটি বেশ ভালোভাবে কনফার্ম হয়ে গেছে। এখন শুধু টপ 2-এর দিকে তাদের যেতে হবে, এবং প্রথমে ব্যাট করে 236 রান, এবং এখানে আপনি বলবেন প্রাপ সিমরান সিং, মানে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং ওনার লাস্ট 3টা ইনিংসও যদি আপনি দেখেন, লাস্ট 3টা ইনিংসও মানে 80+, 90+ রান। সো মানে, এবং প্রত্যেকটা ইনিংস হচ্ছে আপনার 150-এর বেশি স্ট্রাইক রেটে নিয়ে।
তো প্রভসিমরন সিং শুরুর দিকে যে স্টার্টটা দরকার বা যে রানটা করা দরকার পাঞ্জাবের জন্য ঠিক সেটা সেভাবে করে দিচ্ছে। এরপর শ্রেয়াস আয়ার আর শশাঙ্ক সিংটা তো রয়েছেনই লাস্টের ক্যামিওগুলো দেওয়ার জন্য। তবে বল হাতে লখনৌকে আটকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল আর্শদীপ সিংয়ের। 4 ওভারে 16 রান দিয়ে 3টা উইকেট তিনি নিয়েছিলেন এবং 7 উইকেটে 199 রানে লখনৌ সুপার জায়ান্টস থেমেছে, যেখানে আয়ুষ বাদনের একমাত্র 74-এর সর্বোচ্চ রানটা ছিল। এক্স্যাক্টলি, এবং যেই জায়গায় আসলে দেখেন যে রেগুলার 200 রান হচ্ছে, সেই জায়গায় একজন বোলার 4 ওভারে 16 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। আমার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্টে তিনিও একটা বড় ভূমিকা রেখেছেন, কারণ তিনি যদি ধরেন রেগুলার 40-50টা রান দিয়ে দিতেন তাহলেও কিন্তু ম্যাচ অনেকটাই ওই দলের দিকে চলে যেত। এবং সেই জায়গাটা থেকে আর্শদীপের বোলিংটা, এবং আমরা আইপিএলে খুব একটা দেখি না এখন আর এই ধরনের বোলিং, যে 15-16 রান 20 রান দিয়ে 3টা উইকেট নেয়া, কারণ প্রত্যেকটা ম্যাচে 200+ স্কোর হচ্ছে। বোলাররা যদি 40-এর কম রান দিতে পারেন সেটাকেও খুব ভালো বোলিং মনে করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে, কারণ আপনার টিম টোটাল হচ্ছে 220, 30, 40, ফলে ওভার প্রতি 10 রান খরচ করাটা খুব বড় ইস্যু না এখন আর। ফলে সেই জায়গাটা থেকে একজন বোলার মাত্র ওভার প্রতি 4টা রান করে খরচ করা, 3টা উইকেট নেওয়া, তাহলে ম্যাচের বড় টার্নিং পয়েন্ট কিন্তু সেটাও ছিল বলে মনে হয়। হ্যাঁ, অবশ্যই তাই ছিল। তবে লখনৌয়ের জন্য আনফর্চুনেট ঋষভ পান্থ, যাকে এত টাকা খরচ করে 27 কোটি রুপি দিয়ে আসলে নেওয়া হলো, ভর্তিট হলো কিনা। লখনৌ এখন আসলে প্লে অফের জন্য ঢুকছে, তাদের সিচুয়েশনটা খুবই টাফ প্লে অফে যাওয়ার জন্য, আর ঋষভ পান্থ সেই অর্থে পারফর্ম করতে পারছেন না। লখনৌ যে মানে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা শুরু হয়ে গেছে, মিম করা শুরু হয়ে গেছে যে মানে লখনৌয়ের ওনাররা এখন কি মাথায় হাত দিয়ে বসে আছে ঋষভ পান্থকে নিয়ে, 27 কোটি রুপি কি ফেরত চাইবে কি না। তো সিচুয়েশন এখন এমন, বাট দেখা যাক। এখনও 11টা করে ম্যাচ খেলেছে দলগুলো, আরও 3টা করে ম্যাচ বাকি আছে তাদের। আরসিবি, পাঞ্জাব, গুজরাট, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে রয়েছে। আর বাকি এখন সিচুয়েশন কলকাতা বলি, লখনৌ বলি, তাদের এখনও মানে দোদুল্যমান অবস্থা। আর আমরা জানি যে চেন্নাই, রাজস্থান অলরেডি বাদ পড়ে গেছে, হায়দ্রাবাদও বাদ পড়ার মতো অবস্থাতেই রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.